আচ্ছা, এই ক্লাস করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে, এখানে আমরা ইসিজির অনেকগুলো আলোচনা করব, যেটা আমরা বিস্তারিত ইসিজির ক্লাসে ডিটেইলসে আলোচনা করেছি। সো এখানে আমরা ইসিজি এমনভাবে আলোচনা করবো যেন আমি ধরে নিব যে তোমরা আমার ইসিজি ক্লাসগুলো করেছো। যারা এই ক্লাস করার আগে আমার ইসিজি ক্লাসগুলো করো নাই, তাদেরকে অবশ্যই আগে ইসিজির A to Z সকল ক্লাস দেখে তারপর এই ক্লাসটা করতে বলা হচ্ছে। আদারওয়াইজ তুমি ক্লাসের অনেক কিছুই ধরতে পারবে না। সো শুরু করা যায়। তাহলে একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসলে অ্যারিথমিয়া নিয়ে আসে, তাহলে সেখানে আসলে কী হতে পারে? দেখো, যখন আমি অ্যারিথমিয়া বলছি তখন এখানে দুইটা কথা হতে পারে। এক হতে পারে এটা একটা ট্যাকি অ্যারিথমিয়া, অর্থাৎ এখানে হার্ট রেটটা আমাদের 100 থেকে বেশি, 100 বিটস পার মিনিটের থেকে বেশি। অথবা হতে পারে এটা ব্র্যাডি অ্যারিথমিয়া, যেখানে আমাদের হার্ট রেট 60-এর থেকে কম। তাহলে দুইটা কন্ডিশন হতে পারে। সো প্রথমে আমরা আসলে ট্যাকি অ্যারিথমিয়া নিয়ে আসলে আলোচনা করতেছি। দেখো, একটা পেশেন্টের অ্যারিথমিয়া হয়েছে, তাহলে এখানে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। সো এখানে হার্ট রেটটা বেশি। কী কী কন্ডিশনে পেশেন্ট এরকম আমাদের কাছে আসতে পারে? সো এখানে আমাদের একটা হচ্ছে প্রথমে সাইনাস ট্যাকিকার্ডিয়া, একটা হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ এখানে আমাদের এসএ নোডি আমাদের মেইন পেসমেকার হিসেবে এখানে ফাংশন করছে। আমাদের ইসিজিতে পিউএফ, কিউআরএসটি যেভাবে থাকছে সেভাবেই থাকবে, শুধুমাত্র আমাদের হার্ট রেটটা বেশি। আদারওয়াইজ ইসিজিতে আর কোনো খুব একটা ফিচার আমরা পাবো না। আর একটা কী কন্ডিশন হতে পারে যেটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি ফেস করি, সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই চারটাই আমরা সবচেয়ে ফ্রিকুয়েন্টলি দেখি। এর বাইরে আরও কিছু ট্যাকি অ্যারিথমিয়া আছে, যেমন অ্যাট্রিয়াল ফ্লাটার, যেমন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এরকম আরও বেশ কিছু কন্ডিশন আছে, আমি সেটা জানি, বাট এইগুলো আমরা এমবিবিএস লেভেল আলোচনা করিনি। এবং বাস্তবতা হচ্ছে এগুলো আমরা খুবই রেয়ার অকেশনে পাই। বাট অ্যাট্রিয়াল ফ্লাটারের ম্যানেজমেন্ট যখন আমরা আসলে করি, সেখানে দেখা যাচ্ছে দিন শেষে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের সমানই হয়। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি ডেভেলপ করে, সেইটার ম্যানেজমেন্টও টু সাম এক্সটেন্ট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার সাথে আসলে ম্যাচ করে যাবে। সো আলটিমেটলি আমরা যখন এইটা পড়বো, আমাদের ইনডিরেক্টলি এগুলোও পড়া হয়ে যাবে। সো একটা পেশেন্টের যদি আসলে ট্যাকি অ্যারিথমিয়া ডেভেলপ করে, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী হবে বা পেশেন্ট আমাদের কাছে কীভাবে আসবে? সো এখানে আমাদের ক্লিনিক্যাল সাইন সিমটম দুইভাবে আসতে পারে। এক, পেশেন্ট আমাদের কাছে পালপিটেশন নিয়ে আসলো, পেশেন্ট আমাদেরকে বলে তার বুক ধরফর করছে, সাধারণত খুব ফ্রিকুয়েন্টলি আমরা এটাই দেখি। আরেকটা সিমটম হচ্ছে চেস্ট পেইন। চেস্ট পেইনটা অনেকের হবে, অনেকের হবে না। কাদের ক্ষেত্রে চেস্ট পেইনের ফিচারটা পাবো? এখন দেখো, আমাদের কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকতে পারে, কোনো পেশেন্টের আগে থেকে এক্সিস্টিং ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে। যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসকেমিক হার্ট ডিজিজ যেভাবেই বলি না কেন, অনেক সময় এমআই পেশেন্টও আমাদের কাছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসে, এমআই পেশেন্টও আমাদের কাছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, এমআই পেশেন্টও ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। সো তুমি দেখো, এখানে যেই পেশেন্ট এমআই থেকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসবে, সে তার চিফ কমপ্লেন অবশ্যই চেস্ট পেইন বলবে, তার চিফ কমপ্লেন কখনোই পালপিটেশন হবে না। কিন্তু যার এইগুলার কোনোটাই নাই, এমআই, আইএসডি কোনোটাই নাই, কিন্তু তার দেখা যাচ্ছে একটা এসভিডি ডেভেলপ করছে, সে কিন্তু আমাকে পালপিটেশনের কথাই বলবে। হ্যাঁ, তার চেস্ট পেইন থাকতে পারে, বাট পালপিটেশন এই লোকের ফার্স্ট কমপ্লেন হবে। সেকেন্ড কমপ্লেন সেটা বলতে পারেন একটু বুকে ব্যথাও করতেছে। বা যে পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করছে, বাট এখানে কোনো ইসকেমিক কোনো কজ নাই, তাহলে সেখানেও পেশেন্ট হয়তো আমাদের কাছে আগে পালপিটেশনের কথাটাই বলবে। হইতে পারে তার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হওয়ার কারণ হচ্ছে তার হয়তো বা হাইপো ক্যালামিয়া ডেভেলপ করছে, বা মনে করো হাইপো ম্যাগনেসিয়ামিয়া ডেভেলপ করছে, সেইখান থেকে কিউটি প্রলঙ্গেশন হয়ে আলটিমেটলি ভিটি ডেভেলপ করছে। সো এইখানে চেস্ট পেইন নাও থাকতে পারে, বাট এখানে পালপিটেশনটা আসলে মেজর সিমটম হিসেবে থাকবে। বাট যদি তার ইসকেমিক কোনো কজ থাকে, সেখানে অবশ্যই পেশেন্ট চেস্ট পেইনের কথা আমাদেরকে আসলে বলে থাকবে। মোটামুটিভাবে ক্লিনিক্যাল ফিচার আসলে এইগুলাই, কোনো পেশেন্ট এর সাথে সাথে দেখা হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি ডেভেলপ করে, হিমোডাইনামিক আনস্টেবল হলে অনেক সময় পেশেন্ট দেখা যাচ্ছে যে একটা সিনকোপ নিয়েও আমাদের কাছে আসতে পারে, বাট সিনকোপটা আমরা আসলে 3rd ডিগ্রি এভি ব্লক এখানেই ফ্রিকুয়েন্টলি দেখি। বাট ভিটিতে একদমই হবে না আমি সেটা বলবো না, খুব রেয়ার অকেশনে বলা যেতে পারে, বা যদি হিমোডাইনামিক আনস্টেবল থাকে সেখানে হতে পারে। বাট 3rd ডিগ্রি এভি ব্লকে সেটা আমরা বেশি হবো। সো আমরা এটা এখানে আলোচনা এই জন্য কম করবো। তাহলে মোটামুটি সাইন সিমটম এগুলো থাকবে। এখন যখনই একটা পেশেন্ট আমাদের কাছে সাইন সিমটম বলবে, আমাদেরকে পেশেন্টের ক্লিনিক্যাল একটা সাইন আমাকে চেক করতে হবে, সেটা হচ্ছে পেশেন্টের
পালস, আমি এখানে পালসে কী দেখতে চাই? আমি এখানে পালসের রেটও যেমন দেখব, তেমনি আমি এখানে রিদমটাও দেখতে চাই। রিদমটা আমাদের জন্য কেন জরুরি? রিদমটা আমার কাছে এই জন্য জরুরি, এটা কি রেগুলার নাকি ইররেগুলার। যদি এটা ইররেগুলার হয় তাহলে কি এটা ইররেগুলার, এইটা আমাকে আসলে অবশ্যই দেখতে হবে। ইররেগুলার এই রিদমটা আমরা পাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা আমাদের এই জন্য অবশ্যই রুল আউট করতে হবে, সেটার জন্য আমাদেরকে এই রিদমটা বোঝা জরুরি। ভিটি অথবা এসভিটি, সেইখানে আমাদের রিদমটা রেগুলারই হয়ে থাকে। তাহলে ভিটি, এসভিটি বা আমি যদি সাইনাস ট্যাকিকার্ডিয়াও যদি বলি, সেখানে আমাদের রিদমটা রেগুলার হবে। রেট তো অবশ্যই এখানে 100 বেশি থাকবে, এটা নিয়ে কোনো কথা নাই। সাধারণত যদি এসভিটি ডেভেলপ করে হার্ট রেট 150 বিটস পার মিনিটের থেকে ইউজুয়ালি বেশি হয়ে থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আসলে হার্ট রেট এটা 150-এর বেশিও হইতে পারে, 130ও হইতে পারে, এটা আসলে ভ্যারি করে। সাধারণত ভিটি যদি ডেভেলপ করে হার্ট রেট 200, 180 বা তার উপরে থাকে, ইউজুয়ালি 180-এর বেশি থাকে ইউজুয়ালি। ভিটির কেসে আমরা হার্ট রেট 180 বা তার বেশি সাধারণত দেখি, এর নিচে খুব কমই আসে। তাহলে এই রেট থেকেও আমরা কিছু ক্লু আসলে পাচ্ছি। এখন আমাদের কাজ কি? মনে করি এগুলো তুমি দেখছো, এরপরে ইনিশিয়ালি 1 নম্বর কাজ হচ্ছে পেশেন্টের একটা ইসিজি করতে হবে, এবং যদি ইফ পসিবল অবশ্যই পেশেন্টের একটা কার্ডিয়াক মনিটরিংয়ে তাকে রেখে দিতে হবে। কার্ডিয়াক মনিটরিং এই জায়গাটায় নেসেসারি। কেন নেসেসারি আমি পরে বলছি। যদি আমাদের এখানে এসভিটি হয়, ভিটি হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, সেইখানে বিশেষ করে কার্ডিয়াক মনিটরিং আমাদের জন্য বেশি দরকার। বাট যদি এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হয় তাহলে আমাদের কার্ডিয়াক মনিটরিং খুব একটা দরকার নেই। তাহলে আমরা ইনিশিয়ালি একটা ইসিজি করব। এখন ইসিজি থেকে আমি কী দেখতে পারি? ইসিজিতে আমি হয়তো বা দেখবো এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে, এখানে একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হলে কী হবে? নর্মাল পি, নর্মাল কিউআরএস, নর্মাল টি। জাস্ট পার্থক্যের জায়গাটা কি? পার্থক্যের জায়গাটা হচ্ছে আমাদের এই আর ইন্টারভেল, যেটা এই আর ইন্টারভেলটা আমরা দেখব যে 3টা লার্জ স্কোয়ারের থেকে ছোট। আর ইন্টারভেলটা লেসার দেন 3 লার্জ স্কোয়ার, বাদ বাকি সব নর্মাল। সাইনাস ট্যাকিকার্ডিয়া আমরা ফিজিওলজিক্যাল কিছু কারণে পেতে পারি, যেমন অ্যাংজাইটি, স্ট্রেস। সাধারণত যেমন মনে করো তুমি ফাইনাল প্রফ দিচ্ছ, তুমি এক্সট্রিমলি স্ট্রেসফুল একটা কন্ডিশন আছো, তুমি নিজেই তোমার পালপিটেশনটা পাবা, সো এখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবা, এটাই স্বাভাবিক। সো এরকম কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে, কিছু প্যাথোলজিক্যাল কারণও আছে, যেমন অ্যানিমিয়া। এখানে অ্যানিমিয়া, হার্ট ফেইলিয়ার যদি থাকে সেখানে আরও ভালো বোঝা যায়। সো অ্যানিমিয়াতে আমরা পাবো, থাইরোটক্সিকোসিসে আমরা পাবো। তাহলে মনে করো যে এই কন্ডিশনগুলো যদি থাকে, আমরা আসলে কী করবো? মনে করো একটা পেশেন্টের অ্যাংজাইটি আছে বা স্ট্রেস আছে, এখানে আমরা যদি অ্যাংজাইটিকে রিলিফ করতে পারি, স্ট্রেসকে রিলিফ করতে পারি, অটোমেটিকভাবে সাইনাস ট্যাকিকার্ডিয়াটা আমাদের সাইনাস রিদমে ব্যাক করবে, নর্মাল হয়ে যাবে, তাহলে ওটা রিভার্ট করবে। সো অ্যাংজাইটি বা স্ট্রেস থাকলে এখানে আমার আলাদা কোনো ম্যানেজমেন্টের দরকার নেই। এখানে আমি অ্যাংজাইটির ম্যানেজমেন্ট দিব, এখানে আমি তার স্ট্রেস কমানোর জন্য ম্যানেজমেন্ট দিব। সাধারণত এখানে আমরা এইভাবে অ্যাপ্রোচটা নিতে চাই। যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে তখন আমাদের করণীয় কি? দেখো, অ্যানিমিয়াতে যে ট্যাকিকার্ডিয়াটা হয় বা অ্যানিমিয়াতে যে কন্ডিশনটা হচ্ছে, এটা আসলে বডির একটা কম্পেনসেটরি অ্যাপ্রোচ। সো এখানে আমার প্রোপানোলল দিয়ে কোনো লাভ নাই। এখানে আমার যেটা করা উচিত, ইফ আই কারেক্ট দ্য অ্যানিমিয়া, আমরা যদি অ্যানিমিয়ার কারেকশন করতে পারি তাহলে অটোমেটিকভাবে আমাদের এই কম্পেনসেটরি মেকানিজমটা উইথড্র হবে, এবং তখন সাইনাস ট্যাকিকার্ডিয়া যেটা হচ্ছে সেটা আমরা বলবো যে সেটা রিভার্ট হয়ে যাবে। সো এখানে অ্যানিমিক হার্ট ফেলিয়ার থাকলে বা অ্যানিমিয়ার কারণে যদি পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে, সেখানে আমাদের ম্যানেজমেন্ট হবে অ্যানিমিয়ার কারেকশন। এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আমাকে পেশেন্টের আয়রন রিপ্লেসমেন্ট দিতে হবে। যদি এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, বাট মনে করো যে এখানে ব্লাড লস হয়েছে, হিমোগ্লোবিন কম, সেখানে যদি ব্লাড ট্রান্সফিউশন দরকার, সেখানে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। মানে মূল ব্যাপারটা হচ্ছে অ্যানিমিয়ার এখানে অবস্থাটা কি, অ্যানিমিয়ার প্রপার ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি তাহলে এটা সলিউশন হয়ে যাবে। এবার যে থাইরোটক্সিকোসিস, যদি থাইরোটক্সিকোসিস থেকে এই ঘটনাটা ঘটে, সেখানে আমাদের কাজ হলো আমরা সেইখানে প্রোপানোলল দিব। প্রোপানোলল যখন আমি দিচ্ছি, এখানে আমাদের মাথায় রাখতে হবে প্রোপানোলল সাধারণত এখানে 1 মাসের জন্য দেওয়ার নিয়ম। আমরা এটাকে কন্টিনিউ অনেক দিন ধরে করবো তা না, প্রোপানোলল 1 মাস পাবে, বাট হ্যাঁ তার অ্যান্টিথাইরয়েড ড্রাগ সে পাবে। অ্যান্টিথাইরয়েড ড্রাগ হিসেবে কার্বিমাজল অথবা প্রোপাইল থায়োইউরেসিল আমরা দিয়ে থাকি। সাধারণত যদি প্রেগনেন্ট হলে প্রোপাইল থায়োইউরেসিল, আর যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা কার্বিমাজলই সাধারণত দিতে চাই। সাধারণত এই ড্রাগগুলো আমরা পেশেন্টকে 12 থেকে 18 মাস পর্যন্ত দিতে চাই। তাহলে প্রোপানোলল এখানে আমাদের
ট্যাকিকার্ডিয়া কমানোর জন্য আমরা এখানে দিব, এবং এটা 1 মাস পর এটা দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? বিকজ কার্বিমাজল যখন আমি দিচ্ছি মোটামুটি 1 মাসের মধ্যেই তার থাইরয়েড ফাংশন লেভেল নেমে আসবে, যেটা আলটিমেটলি তার আসলে একটা সলিউশন হিসেবে কাজ করবে। সো থাইরোটক্সিকোসিসে আমরা তাহলে প্রোপানল দিচ্ছি, বাট এটা 1 মাসের বেশি আমরা দিব না। তাহলে এটা গেলো সাইনাস ট্যাকিকার্ডিয়া। আর কী কী কন্ডিশন এখানে হতে পারে ইসিজি করলে আমি দেখবো এখানে একটা এসভিটি আছে। এখন দেখো যদি একটা এসভিটি থাকে আমি তাহলে কী করব? আচ্ছা, প্রথম কথা এসভিটিতে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। প্রথম কথা এখানে নো পি ওয়েভ। 2 নাম্বার এখানে আর ইন্টারভেল, এই আর ইন্টারভেলটা এখানে ফিক্সড। থার্ড কথা হচ্ছে এখানে আমরা দেখি হার্ট রেটটা 150-এর বেশি হয়ে থাকে, হার্ট রেট গ্রেটার দেন 150। সো মোটামুটি এই ফিচারগুলো আমরা পাবো। সো যদি একটা পেশেন্টের এসভিটি থাকে আমাদের এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে। প্রথম কথা এখানে কোনো এসটি ডিপ্রেশন আছে কি না, ইসিজিতে এসটি ডিপ্রেশন আছে কি না আমাকে চেক করতে হবে। কেন চেক করতে হবে? যদি এমন পেশেন্টের আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার উপরে এসভিটি হয়েছে, তার মানে কি তার কিন্তু হার্টের যে কার্ডিয়াক ওয়ার্কলোড, এই কার্ডিয়াক ওয়ার্কলোড কিন্তু অনেক বেড়ে যাবে, এবং এই কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে তার ইসকেমিয়াটা আরও মানে বেড়ে যাবে, ইসকেমিক ইভেন্ট আরও বেড়ে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে পেশেন্টের একটা এমআই হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো অবশ্যই যদি পেশেন্টের আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই একটা কার্ডিয়াক, এর জন্য আমরা একটা ট্রপোনিন আই আমরা আসলে করবো। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদেরকে অবশ্যই অবজারভেশনে রাখতে হবে, এবং যখন আমরা এসভিটি ম্যানেজমেন্ট করব, যখন ইসিজিটা সাইনাস রিদমে আমরা পাবো ব্যাক করব, আমরা দেখবো যে এসি ডিপ্রেশন পারসিস্ট করতেছে নাকি পারসিস্ট করতেছে না। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এসভিটি আমাদের কাছে আসে, আমরা কী করব? এসভিটির ম্যানেজমেন্ট প্রোটোকলে প্রথম স্টেপ হচ্ছে আমরা এখানে ভালসালভা ম্যানিউভার করব। ভালসালভা ম্যানিউভার, এখন ভালসালভা ম্যানিউভার আমি করব, অথবা তার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্যারোটিড সাইনাস ম্যাসাজ। এখন এই ক্যারোটিড সাইনাস ম্যাসাজ বা ভালসালভা ম্যানিউভারের উদ্দেশ্য কী? দেখো আমাদের হার্টের দিকে যদি তুমি দেখো, আমাদের এখানে একটা এসএ নোড আছে, যে এসএ নোড থেকে আসলে ফায়ারিং হচ্ছে, এটাই কিন্তু আসলে আমাদের সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে দেখা যাচ্ছে। এখানে এসএ নোডের ফায়ারিংটা হচ্ছে আমাদেরকে আমরা স্লো ডাউন করতে চাই। এখন এসএ নোডের ফায়ারিংকে স্লো ডাউন করার উপায় কী? আমাদের এখানে ভ্যাগাস নার্ভ সাপ্লাই দেয়। এই ভ্যাগাস হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, যেটা আমাদের হার্ট রেটকে কমায় ফেলতে পারে। সো আমি যদি ক্যারোটিড সাইনাস ম্যাসেজ করি তাহলে আসলে ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়, অথবা আমি যদি ভালসালভা ম্যানিউভার করি এটাও আলটিমেটলি আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দেয়, যেটা সরাসরিভাবে এসএ নোডকে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যাওয়ার কারণে এসএ নোড ফায়ারিং রেট কমায় দিবে, অ্যান্ড তখন আলটিমেটলি হার্ট রেটটা কমে আসবে। তাহলে এটা হচ্ছে বেসিক কথা। এখন বইপত্রে যেটা বলা আছে যে অনেক পেশেন্টের ক্ষেত্রে ভালসালভা ম্যানিউভার বা ক্যারোটিড সাইনাস ম্যাসেজেই আসলে এসভিটিটা টার্মিনেশন হয়ে যায়, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এটাতে আসলে আমি খুব কমই দেখছি যে পেশেন্ট রিভার্সন হয়েছে। তাহলে আমাদের এই অ্যাপ্রোচগুলো যখন ফেল করলো আমরা কি করব? তখন আমাদেরকে করতে হবে আমরা আইভি অ্যাডিনোসিন দিব। আইভি অ্যাডিনোসিন দেওয়ার সময় এখানে কিছু মাথায় রাখতে হবে। প্রথম কথা এসভিটি, ভিটি এগুলো ম্যানেজমেন্টের সময় অবশ্যই কার্ডিয়াক মনিটরিং লাগবে। কার্ডিয়াক মনিটরিং ছাড়া এই ম্যানেজমেন্টগুলো আমরা কখনোই করতে চাই না। আইভি অ্যাডিনোসিন দেওয়ার সময় 2টা জিনিস মাথায় রাখবা। নাম্বার 1, যদি পেশেন্টের অ্যাজমা থাকে আমরা আইভি অ্যাডিনোসিন দিব না। নাম্বার 2, যদি প্রেগনেন্ট লেডি হয় সেখানেও অ্যাডিনোসিন আমরা দিব না। যদি দেওয়াও লাগে সেখানে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের কনসার্ন লাগবে, সেখানে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের একটা কনসালটেশন লাগবে। উইদাউট দেয়ার কনসালটেশন কখনোই প্রেগনেন্ট লেডিকে আমরা অ্যাডিনোসিন দিব না, আর অ্যাজমা পেশেন্টও আমরা দিব না, বা যদি দেওয়াও লাগে অবশ্যই কার্ডিওলজিস্টের সাথে একটা কনসালটেশনও করতে হবে। নিজ থেকে কখনোই আমরা তখন আমার আগে অ্যাপ্রোচ নিব না। তাহলে আইভি অ্যাডিনোসিন দিব। আইভি অ্যাডিনোসিন দেওয়ার সিস্টেম কি? আইভি অ্যাডিনোসিন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা আইভি রুটে দিই ফ্ল্যাশ, আমরা একে ফ্ল্যাশ বলি। মানে একবারে পুশ করে দিব, একবারে পুশ করে দিব। এখানে আমাদের প্রোটোকলটা এক্স্যাক্ট কি? এক্স্যাক্ট প্রোটোকলটা কি? সো আমরা এখানে এক্স্যাক্ট প্রোটোকল যেটা করি, প্রথম কথা পেশেন্টকে আমরা অক্সিজেন দিই, অক্সিজেনকে আমরা পেশেন্ট অক্সিজেন দিচ্ছি। ভালসালভা ম্যানিউভার তো করলাম, ক্যারোটিড সাইনাস দিলাম, বাট এগুলো কাজ করে না। তখন আমি দিচ্ছি ইনজেকশন অ্যাডেনোসিন। এই ইনজেকশন অ্যাডেনোসিনের ব্যাপারটা কি, আমরা এটা 6 মিলিগ্রাম পার 2 ml এরকম অ্যাম্পুল থাকে। তাহলে এক অ্যাম্পুলে 2 ml, যার মধ্যে টোটাল 6 মিলিগ্রাম থাকে। এখন আমরা কি করব, প্রথমে 1 অ্যাম্পুল আইভি রুটি দিব ভেরি র্যাপিডলি,
ভেরি র্যাপিডলি, মনে করো 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটা আমি পুশ করে ফেলবো, তাহলে এটাকে বলছি ভেরি র্যাপিডলি দিচ্ছি উইথ স্যালাইন ফ্লাশ। উইথ স্যালাইন ফ্লাশ মানে ক্যানুলাটা দুইটা মুখ থাকে, এটা একটা মুখ, এটা একটা মুখ, এক মুখ দিয়ে আমি আইভি অ্যাডিনোসিন দিচ্ছি আর এক মুখ দিয়ে স্যালাইন দিচ্ছি, তাহলে উইথ স্যালাইন ফ্লাশ, তাহলে এটা আমরা এইভাবে দিই। এখন মনে করো এটা করলাম, কোনো রেসপন্স নাই, তখন আমরা আবার এরপরে 2 অ্যাম্পুল দিব আইভিতে ভেরি র্যাপিডলি উইথ স্যালাইন ফ্লাশ, তাহলে আমরা এভাবে দিব। সাধারণত একটাতেই কাজ হয়ে যায় যদি খুব র্যাপিডলি দিই, এটাতে কাজ না হলে মনে করো 1 অ্যাম্পুল দিছো কাজ হয় নাই, তাহলে এরপর আমরা 2 অ্যাম্পুল দিব। এখন মনে করো এটাও কাজ হয় না, তাহলে আমি কি করব, আবার এটা রিপিট করব, এই প্রসেসটা রিপিট করব। এখন এই যে রিপিট করব না, আমাকে মাথায় রাখতে হবে আমরা টোটাল 30 মিলিগ্রাম পর্যন্ত অ্যাডিনোসিন দিতে পারবো, এর বেশি অ্যাডিনোসিন দেওয়া যাবে না। তাহলে মাথায় থাকবে, দেখো 6 মিলিগ্রাম এখানে তুমি দিচ্ছ 1 অ্যাম্পুলে, তাহলে আমি যদি হাইয়েস্ট 30 অ্যাম্পুল দিতে পারি, তার মানে টোটাল কত, তাহলে 30 ভাগ 6, তাহলে 5, আমি টোটাল 5 অ্যাম্পুল পর্যন্ত দিতে পারবো। তাহলে প্রথমে 1 অ্যাম্পুল দিলাম, কাজ হলো না, 2 অ্যাম্পুল দিলাম, কাজ হলো না, কারণ আবার রিপিট করবো, তাহলে 2 2 1 5, তার মানে কি টোটাল আমি মোট 3 বার দিতে পারতেছি। তাহলে এই 3 বার আমি দিলাম, এর মধ্যেই এসভিটি ম্যানেজমেন্ট ইউজুয়ালি হওয়ার কথা, কিন্তু মনে করো 3 বার দিছো, এখানেও এসভিটি ম্যানেজ হয় নাই। এখন তোমাকে এখানে প্রশ্ন করতে হবে পেশেন্টের ব্লাড প্রেশার কেমন। যদি দেখো ব্লাড প্রেশার নর্মাল, মানে ব্লাড প্রেশার কমে নাই আর কি, নর্মাল আছে, তখন আমি কি করব, ইনজেকশন ভেরাপামিলে শিফট করব। তখন আমি ইনজেকশন ভেরাপামিল দিব, এটা হচ্ছে 1 অ্যাম্পুলে 5 মিলিগ্রাম থাকে বা 2 ml, তাহলে এটাকে আমরা আইভি রুটে দিব 1 মিনিট সময় ধরে, আইভিতে দিব ওভার 1 মিনিট, ইনজেকশন ভেরাপামিল 1 অ্যাম্পুল ওভার 1 মিনিট আইভি, এটা আমরা দিব। আর যদি এমন হয় যে পেশেন্টের বিপি কমে গেছে, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, বিপি 90/60 কম, ব্লাড প্রেশার 90/60 কম, তাহলে এখানে আমাকে দিতে হবে ডিসি কার্ডিও ভার্সন, ডিসিও কার্ডিও ভার্সন শক। প্রথমে আমরা হয়তো 150 জুল আমরা দিতে চাই। সো এখানে কথা আছে, যখন ডিসি কার্ডিও ভার্সন শক দিব, এটা ইসিজি ওয়েভের এখানে আর ওয়েভের সাথে সিনক্রোনাইজ করে দিতে হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। এবং ডিসি শক দেওয়ার পরে আবার সিপিআর দিতে হয়, ডিসি শক দেওয়ার পর সিপিআর দিতে হবে। তাহলে এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা এইভাবে ফলো করবো। তাহলে এটা হচ্ছে আমাদের এসভিটির ম্যানেজমেন্ট। এখন এতক্ষণ যা করলাম এটা হচ্ছে ফর টার্মিনেশন, দিস ইজ ফর টার্মিনেশন অফ এসভিটি। এসভিটি টার্মিনেশন হয়ে গেছে, সাইনাস রিদম ব্যাক করছে। এখন তুমি কি করবা, এখন তোমার কাজ হচ্ছে পেশেন্টের প্রোফাইল্যাক্সিস সামনে যেন আর না হয়, সেই জন্য তুমি পেশেন্টকে ট্যাবলেট ভেরাপামিল দিবে। মাথায় রাখবা আমরা ভেরাপামিল এখানে 40 মিলিগ্রাম দিয়ে 1+0+1 এইভাবে দিই, এটা সে চলবে, এটা ফর প্রোফাইল্যাক্সিস, সামনের ইভেন্ট যেন আর না হয়। কিন্তু প্রেগনেন্ট লেডিকে ভেরাপামিল আমরা সহজে দিতে চাই না। এখানে আরও কিছু কথা আছে, যে সকল পেশেন্ট আগে থেকেই বেটা ব্লকার পায় তাদেরকে ভেরাপামিল দেওয়া যাবে না। তুমি বেটা ব্লকারও দিচ্ছ আবার ভেরাপামিলও পাচ্ছে, এই পেশেন্টে কিন্তু এভি ব্লক ডেভেলপ করবে, তখন আবার আরেক ঝামেলা। সো ভেরাপামিল বেটা ব্লকার দুইটা একসাথে কখনোই দেওয়া যাবে না। এই রোগী কী কী ওষুধ পায় তোমাকে অবশ্যই জানতে হবে। সে যদি বেটা ব্লকার পায় তাহলে তুমি নতুন করে ভেরাপামিল অ্যাড করতে পারবে না, বেটা ব্লকারটাই কন্টিনিউ হবে, অথবা বেটা ব্লকার বন্ধ করে ভেরাপামিল দিবা। কিন্তু এখানে দুইটা একসাথে দেওয়া যাবে না, দুইটা একসাথে দিলে এভি ব্লক ডেভেলপ করতে পারে, সেটা আবার আরেক ঝামেলা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এসভিটির ম্যানেজমেন্ট। এসভিটির পরে আর কি কন্ডিশন থাকতে পারে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ম্যানেজমেন্টে প্রথমেই তোমাকে একটা জিনিস দেখতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশার কত। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হয়, অর্থাৎ বিপি 90/60 বেশি আছে, এটাই হলো স্টেবল, অথবা হিমোডাইনামিক্যালি আনস্টেবল। আনস্টেবল কখন বলি, যদি বিপি 90/60 কম থাকে, এটা হচ্ছে হিমোডাইনামিক্যালি আনস্টেবল। দুইটার ক্ষেত্রে দুই রকম ম্যানেজমেন্ট। প্রথমে আসি স্টেবল পেশেন্ট, তাহলে তার বিপি 90/60 থেকে বেশি আছে, এই পেশেন্টে আমরা অ্যামিওডারন দিব। এখন এই অ্যামিওডারনটা আমরা আসলে কীভাবে দিতে চাই, এখানে আমাদের অ্যামিওডারন দেওয়ার নিয়ম হচ্ছে আমরা 2 অ্যাম্পুল ইনজেকশন অ্যামিওডারন দিব। 2 অ্যাম্পুল অ্যামিওডারন দিব কীভাবে, এটাকে মিক্স করতে হবে 100 ml 5% ডি এর সাথে। তাহলে 100 ml 5% ডি এ বা ডেক্সট্রোজিন অ্যাকোয়া, এটার সাথে 2 অ্যাম্পুল অ্যামিওডারন মিক্স করলাম। মিক্স করে যে সলিউশনটা হলো, এটাকে আমরা আইভি রুটে দিব ওভার 10 মিনিট। তাহলে 10 মিনিট সময় ধরে এই ড্রাগটা যাবে, 10 মিনিট সময় ধরে ড্রাগটা গেছে। দেন এরপরে কাজ হলো আমি 5% ডেক্সট্রোজিন অ্যাকোয়া নিব, টোটাল 500 ml। এটার মধ্যে অ্যামিওডারন দিব 6 অ্যাম্পুল অ্যামিওডারন দিব।
তাহলে 6 স্যাম্পল অ্যামিউডারন দিলাম। তো এবার এই যে সলিউশনটা তৈরি হলো, এই সলিউশনটা আমি মাইক্রোবুরেটের মাধ্যমে বা সিরিঞ্জ পাম্পের মাধ্যমে আমরা দিব। এখানে আমাদের রেট হবে 32 মাইক্রো ড্রপস পার মিনিট যদি মাইক্রোবুরেটে দিই। আর যদি সিরিঞ্জ পাম্প থাকে তাহলে আমরা 32 ml পার আওয়ার এই রেটে আমরা সিরিজ পাম্পের মাধ্যমে দিব। তাহলে মাইক্রোবুরেটে দিলে 32 মাইক্রোডস পার মিনিট, আর সিরিজ পাম্প থাকলে 32 ml পার আওয়ার। এই রেটে আমরা পেশেন্টকে এই 500 ml এর মধ্যে 6 অ্যাম্পুল অ্যামিউডারন আমরা পেশেন্টকে দিব। এটাই ম্যানেজমেন্ট হয়ে যাবে। তাহলে অ্যামিউডারন আমরা দিতে পারি। এর পাশাপাশি লিডোকেইন দিয়েও ম্যানেজমেন্ট করা যায়, বাট অ্যামিউডারনটাই ওয়াইডলি ইউজ করা হয়, এটা অ্যাভেলেবল। সো আমরা এই ম্যানেজমেন্টটাই শিখলাম। যদি পেশেন্টের ভিটি থাকে এবং বিপি 90/60 কম, হিমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্ট, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, তখন আমাদেরকে ডিসি কার্ডিওভার্সন করতে হবে। ডিসি কার্ডিওভার্সন, ডিসি শক আমি দিব। ডিসি শক দিলে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিসি শক আমি যখন দিচ্ছি প্রথমে 150 জুল দিয়ে আমরা দিতে পারি। এটা কাজ না করলে আবার রিপিট করব, বা পরে করলে আবার রিপিট করতে। বাট মূল কথা হচ্ছে ডিসি কার্ডিওভার্সনটা ইসিজির আর ওয়েভের সাথে সমান, মানে ইসিজি আর ওয়েভ যেই মোমেন্ট আসে ওই মোমেন্টে আমাকে শকটা দিতে হবে। এবং শক দেওয়ার পরে একটা সিপিআর পেশেন্টকে করতে হয়। শক দেওয়ার পরে সিপিআর করতে, বেসিক্যালি ঘটনা কি, যখন তুমি শক দিবা না ওর হার্টটা বন্ধ হয়ে যায়, তুমি আবার সিপিআর দিয়ে আবার সেটাকে আবার মানে হার্টের অ্যাক্টিভিটি শুরু করতে হবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি ডিসি শক দিয়ে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে ওই সময়ের জন্য থামাই দিই, আবার সিপিআর দিয়ে সেটাকে আবার ব্যাক করানোর চেষ্টা করি। বেসিক্যালি প্রসেসটা আসলে এরকম। সো দিস ইজ দ্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো মোটামুটি এই ক্লাসে আমরা ট্যাকি অ্যারিথমিয়ার আলোচনা মোটামুটি করলাম। আচ্ছা, এখন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে কী করি? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনেও সাধারণত আমাদেরকে ডিসি কার্ডিওভার্সনে আমাদেরকে আসতে হয়। আচ্ছা, আমাদের এবার আসি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমরা নেক্সট ক্লাসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের কথা বলবো ইনশাআল্লাহ।